আজ আমি কথা বলবো প্রভাসের সেই রহস্যময় মুভি দ্য রাজা সাব নিয়ে। যে মুভি বাইরে থেকে দেখতে মনে হয় হালকা কমেডি হরর, কিন্তু ভেতরে লুকিয়ে আছে এমন এক ভয়ঙ্কর সত্য যেটা জানার পর হিরো আর ভিলেন এই দুটার সংজ্ঞাই বদলে যাবে। ভুতুরে জঙ্গল, এক অভিশপ্ত রাজপ্রাসাদ, এক দিদিমার স্মৃতি, আর এমন এক দাদু যাকে হিরো ভাবতে ভাবতেই একসময় বুঝবেন সেই আসলে সব কিছুর মূল শয়তান। গল্পে আছে হরর, কমেডি, ডার্ক ম্যাজিক, প্রেম, বিশ্বাসঘাতকতা, আর একেবারে শেষে এমন একটা টুইস্ট যেটা আপনার মাথা ঘুরিয়ে দেবে। হরর, কমেডি, সাসপেন্স আর প্রভাসের সোয়াগ সব মিলিয়ে এক জগা খিচুড়ি প্যাকেজ। তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না, কারণ রাজা সাহেবের আসল খেলা শুরু হয় গল্পের গভীরে ঢুকলেই। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক দ্য রাজা সাহেবের সম্পূর্ণ ভয়ঙ্কর আর রোমাঞ্চকর গল্প। মুভি শুরুতেই আমরা চলে যাই নরসাপুর ফরেস্টে। জায়গাটা দেখলেই গা ছমছম করে ওঠে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, ঝিঁঝি পোকার ডাক, আর সেই জঙ্গলের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো রাজপ্রাসাদ। প্রাসাদটা দেখলেই মনে হয় এখানে মানুষের বাস নেই, আছে শুধুই অতৃপ্ত আত্মাদের আনাগোনা। মানে ভুতুড়ে পরিবেশ যাকে বলে আর কি। সিন কাটে আর এন্ট্রি হয় আমাদের হিরো রাজা সাবের, মানে প্রভাস। রাজা সাব ছোটবেলায় তার বাবা মাকে হারিয়েছে। এখন সে তার নানি অর্থাৎ দিদিমার কাছে থাকে। রাজা সাব ক্যারেক্টারটা একটু ফুরফুরে মেজাজের, মানে সে সিরিয়াস কোনো কাজকর্মে নেই, কিন্তু তার সোয়াগ দেখার মতো। তার একটা স্বভাব হলো সে একটু ফ্লার্ট করতে পছন্দ করে। তার বাড়ির পাশেই এক মেয়ে থাকে যে রাজা সাবের প্রেমে একদম পাগল। মেয়েটা রাজা সাবের জন্য জান দিতেও রাজি, আর আমাদের হিরো এই সুযোগটা ভালোই নেয়। সে মেয়েটার থেকে টাকাও ধার নেয়, আবার তাকে প্রেমের স্বপ্নও দেখায়, কিন্তু কমিটমেন্টের নামগন্ধ নেই, মানে যাকে বলে চালু মাল। রাজা সাব ঠিক তাই। কিন্তু এই হাসি মশকরার পেছনে তাদের পরিবারের একটা দুঃখের ইতিহাস আছে। রাজা সাবের দাদু অর্থাৎ নানির স্বামী বহু বছর আগে নিখোঁজ হয়ে গেছেন। এদিকে নানির আবার আলঝেইমার্স বা ভুলে যাওয়ার রোগ আছে। তিনি সব ভুলে যান, কিন্তু নিজের স্বামীকে কখনো ভুলতে পারেন না। নানি সবসময় রাজা সাবকে একটা গল্প শোনান যে তিনি আসলে কোনো সাধারণ মহিলা নন, তিনি ছিলেন এক রানী, আর তার স্বামী ছিলেন রাজা। নানি বিশ্বাস করেন তার স্বামী একদিন ঠিক ফিরে আসবেন। রাজা সাব আর ওই প্রতিবেশী মেয়েটাও নানির এই বিশ্বাসটাকে সম্মান করে। তারা সবাই চায় দাদু ফিরে আসুক, যাতে নানি তার শেষ বয়সে একটু শান্তি পান। কারণ নানির মতে দাদু ছিলেন একজন মাটির মানুষ, খুব দয়ালু, যিনি সবসময় প্রজাদের সাহায্য করতেন। গল্প মোড় নেয় তখন যখন একদিন এক অচেনা লোক তাদের বাড়িতে আসে। লোকটা আসলে এসেছিল তার নিজের স্ত্রীর ছবি দেখাতে, কিন্তু সেই ছবির ব্যাকগ্রাউন্ডে চারমিনারের সামনে ঝাপসাভাবে একজনকে দেখা যায়। নানি ছবিটা দেখেই চমকে ওঠেন, আরে এত তার স্বামী! রাজা সাহেব ছবিটা ভালো করে দেখে কনফার্ম হয়। ব্যাস, নানিকে সে কথা দেয়, তুমি চিন্তা করো না, দাদুকে আমি যেখান থেকে হোক খুঁজে বের করে আনব। রাজা সাহেব হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেয়। হায়দ্রাবাদে তার এক মামা পুলিশ কনস্টেবল হিসেবে কাজ করেন। রাজা সাহেব ভাবে মামা হয়তো হেল্প করবে, কিন্তু মামা তো উল্টো চাল চেলে বসল। মামা সোজাসুজি বলে দেয়, দেখো বাপু, আমার সিআই স্যার দাদুকে খুঁজে দিতে পারে, সব জায়গায় পোস্টার লাগিয়ে দিতে পারে, কিন্তু তার জন্য 5 লাখ টাকা লাগবে। এখন 5 লাখ টাকা পাবে কোথায়? রাজা সাহেবের তো পকেট গড়ের মাঠ। সে তখন বুদ্ধি খাটিয়ে ওই প্রতিবেশী মেয়েটাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে টাকাটা জোগাড় করে। মানে বুঝতেই পারছেন, প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতানো আর কি। টাকা নিয়ে সে যখন বাস থেকে নামে তখন তার দেখা হয় এক পুরনো বন্ধুর সাথে। এই বন্ধুটা গ্রামে বিশাল বড় বড় কথা বলতো যে সে শহরে কি সব বড় চাকরি করে, কিন্তু আসলে সে এখানে অটো চালায়। বন্ধুর অটোতে চড়ে রাজা সাহেব যখন যাচ্ছিল, ঠিক তখনই তার চোখে পড়ে এক অপূর্ব সুন্দরী মেয়ে। নাম তার ট্রেসি। ট্রেসি খ্রিস্টান ধর্মাবলম্বী এবং সে ঠিক করেছে সে নানি হবে। কিন্তু আমাদের রাজা সাহেব তো তাকে দেখেই লাভ অ্যাট ফার্স্ট সাইটে পড়ে গেছে। সে সব ভুলে সোজা ট্রেসির পিছু পিছু চার্চে ঢুকে পড়ে। চার্চে গিয়ে রাজা সাহেব শোনে যে সেখানে একটা ছোট বাচ্চার হার্ট সার্জারির জন্য ডোনেশন তোলা হচ্ছে। ট্রেসিকে ইমপ্রেস করার জন্য রাজা সাহেব হিরোগিরি দেখাতে গিয়ে
মামার জন্য আনা 5 লাখ টাকা থেকে 3 লাখ টাকা ওই বাচ্চার চিকিৎসার জন্য দিয়ে দেয়। ভাবুন একবার, দাদুকে খোঁজার টাকা দিয়ে সে প্রেমিকার মন জয় করতে চাইছে। এরপর সে কনফেশন রুমে যায় এবং সেখানে গিয়ে তার মনের সব কথা, মানে সে ট্রেসিকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছে, সেটা গড়গড় করে বলে দেয়। আর মজার ব্যাপার হলো, কনফেশন রুমের ওপাশে বসে সব কথা কে শুনছিল জানেন? স্বয়ং ট্রেসি। ট্রেসির চ্যাপ্টার আপাতত সাইডে রেখে রাজা সাহেব পুলিশ স্টেশনে যায়। সেখানে সে পুলিশকে একটা অদ্ভুত গল্প শোনায়। সে বলে, আমার দিদিমা আসলে দেবগিরি রাজ্যের রানী ছিলেন আর দাদু গঙ্গারাজু ছিলেন রাজা। দাদু খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু তাদের রাজ্যের মহামন্ত্রী বশিষ্ঠ একদিন দেবী মায়ের পবিত্র বস্ত্র চুরি করে পালিয়ে যায়। দাদু তাকে ধরতেই পিছু নিয়েছিলেন এবং তারপর থেকেই তিনি নিখোঁজ। পুলিশ এই গল্প বিশ্বাস করল কি না বোঝা গেল না, কিন্তু এর মধ্যেই ঘটে আর এক অঘটন। ট্রেসি ফোন করে জানায় যে হসপিটাল থেকে ওই 3 লাখ টাকা চুরি হয়ে গেছে। আর কে চুরি করেছে জানেন? সেই দাদু, মানে রাজা সাহেবের দাদু। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক বৃদ্ধ লোক এসে সবাইকে কেমন যেন হিপনোটাইজ বা বশ করে টাকাটা নিয়ে চলে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এখন রাজা সাহেবের নামে ফ্রড কেস করতে চায়। রাজা সাহেব তো পুরো ফেঁসে গেল। একদিকে মামাকে 5 লাখ টাকা দিতে হবে, যার মধ্যে 3 লাখ নেই। অন্যদিকে ট্রেসির কাছেও সে চোর সাব্যস্ত হচ্ছে, মানে ল্যাজে গোবরে অবস্থা। ঠিক এই সময় এন্ট্রি নেয় এক নতুন চরিত্র, ভৈরবী। ভৈরবী দেখতে যেমন সুন্দরী, তেমনি তার হাবভাবও রহস্যময়। সে এসে বলে, আমি 1 কোটি টাকা নিয়ে এসেছি। তোমার দাদু আমার দাদুকে একবার সাহায্য করেছিলেন, তাই আমার দাদু এই টাকাটা পাঠিয়েছেন। রাজা সাহেব তো টাকা দেখে খুশিতে গদগদ। সে আবারও তার পুরনো স্বভাব মতো ভৈরবীর সাথেও ফ্লার্ট করার প্ল্যান করতে থাকে, কিন্তু বিধি বাম। একদল লোকাল গুন্ডা এসে সেই 1 কোটি টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায়। শুরু হয় ধামাকেদার অ্যাকশন সিন, সাউথ ইন্ডিয়ান মুভিতে যেমন হয় আর কি। মাধ্যাকর্ষণ শক্তির তোয়াক্কা না করে রাজা সাহেব উড়ে উড়ে গুন্ডাদের পেটায়। ফাইট শেষ হওয়ার পর ভৈরবী তো রাজা সাহেবের প্রেমে ইমপ্রেসড হয়ে যায়, কিন্তু আসল টুইস্টটা আসে তখন যখন রাজা সাহেব দেখতে পায় যে লোকটা টাকার ব্যাগ নিয়ে পালাচ্ছিল সে আর কেউ নয়, সেই মহামন্ত্রী বশিষ্ঠ, যাকে দাদু খুঁজতে গিয়েছিল বলে রাজা সাহেব জানত। রাজা সাহেব তাকে ধরে আচ্ছা মতো ধোলাই দেয় আর জিজ্ঞেস করে, কেন তুই সব চুরি করে পালিয়েছিলি? আমার দাদু তোকে খুঁজছে। মার খেয়ে বশিষ্ঠ যা বলল তাতে রাজা সাহেবের পায়ের তলার মাটি সরে গেল। বশিষ্ঠ বলল, তুমি যা জানো সব ভুল। তোমার দাদু কোনো মহান রাজা ছিলেন না। তিনি ছিলেন একজন লোভী, নিষ্ঠুর এবং শয়তান মানুষ। তিনি তোমার দিদিমার সাথে প্রতারণা করেছেন। এটা একটা মায়াজাল, আর তুমি তাতে ফেঁসে আছো। রাজা সাহেব প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু তখন ভৈরবীও তার আসল পরিচয় দেয়। সে জানায় যে সে এবং তার পরিবারও এই শয়তান গঙ্গারাজু দাদুকে খুঁজছে। এরপর শুরু হয় সেই ভয়ঙ্কর ফ্ল্যাশব্যাক, যেখানে দাদুর আসল রূপ বেরিয়ে আসে। গল্প চলে যায় অতীতে, দেবগিরি রাজ্যে। রাজ্যটা ছিল খুব সুন্দর, সুজলা সুফলা। সেখানকার রাজকুমারী ছিলেন গঙ্গাম্মা, রাজা সাবের নানি। প্রজারা তাকে দেবীর মতো পুজো করত, আর বশিষ্ঠ ছিলেন সেই রাজ্যের বিশ্বস্ত মহামন্ত্রী। একদিন রাজ্যে আসে এক ভিখারি, গঙ্গারাজু। সে ছিল আসলে এক বহুরূপী প্রতারক। তার নজর পড়ে রাজকুমারী গঙ্গাম্মার ওপর এবং রাজ্যের অফুরন্ত ধন সম্পদের ওপর। একদিন মন্দিরের বাইরে ভিক্ষা দেওয়ার সময় গঙ্গারাজু রাজকুমারীর হাত ধরে ফেলে। সৈন্যরা তাকে মারতে উদ্যত হলে দয়ালু রাজকুমারী তাকে ছেড়ে দেন, কিন্তু গঙ্গারাজুর মনে ছিল বিষ। সে প্রতিজ্ঞা করে এই রাজ্যকে সে শ্মশান বানাবে এবং সব সোনা নিজের করবে। এই উদ্দেশ্য হাসিল করতে সে যায় এক ভয়ঙ্কর তান্ত্রিকের কাছে। এই তান্ত্রিক মানুষ ছিল না, ছিল অর্ধেক শয়তান আর অর্ধেক মানুষ। সে কালো জাদুতে সিদ্ধহস্ত ছিল। গঙ্গারাজু তার কাছে গিয়ে বলে, আমার সোনা চাই আর রাজকুমারী গঙ্গাম্মাকে চাই। তান্ত্রিক তার বদলে রক্ত আর বলি চায়। গঙ্গারাজু এতটাই লোভী ছিল যে সে নিজের হাত কেটে রক্ত দেয়। তান্ত্রিক তাকে শয়তানদের এক কুয়োর মধ্যে তপস্যা করতে বলে। দীর্ঘদিন তপস্যার পর সে শয়তানি শক্তি লাভ করে। তান্ত্রিক তাকে একটা বিশেষ প্রসাদ দেয়, যা খাওয়ালে
গঙ্গাম্মা তার সম্পূর্ণ বশে চলে আসবে। গঙ্গারাজু মহলে ফিরে আসে, নিজের শয়তানি শক্তি দিয়ে সব সৈন্যদের অজ্ঞান করে দেয় এবং ছলনা করে গঙ্গাম্মাকে সেই প্রসাদ খাইয়ে দেয়। ব্যাস, রাজকুমারী তার হাতের পুতুল হয়ে যায়। এরপর গঙ্গারাজু রাজ্যের সব ধন সম্পদ লুট করে, এমনকি মন্দিরের বিগ্রহের গয়নাও চুরি করে। যাওয়ার সময় সে সবাইকে বলে যায় যে এই চুরির কাজ রাজকুমারী করেছেন। বেচারি গঙ্গাম্মার তখন কোনো হুঁশ ছিল না। প্রজারা তাকে ভুল বোঝে, পরিবার তাকে ত্যাগ করে। গঙ্গারাজু সব লুটে নিয়ে পালিয়ে যায়। বশিষ্ঠ বলে, তখন তোমার বাবা ছোট ছিলেন। আমরা খবর পাই যে তোমার বাবা মারা গেছেন, কিন্তু আসলে তিনি বেঁচে ছিলেন এবং পরে তোমার জন্ম হয়। আমরা এতদিন ধরে ওই শয়তান গঙ্গারাজুকেই খুঁজছি। রাজা সাহেব, তার মামা, ভৈরবী এবং সেই অটো ড্রাইভার বন্ধু সবাই মিলে রওনা দেয় নরসাপুর ফরেস্টের দিকে। জঙ্গলে ঢোকার পর তারা বুঝতে পারে এটা কোনো সাধারণ জঙ্গল নয়, এটা একটা গোলক ধাঁধা বা ভুল ভুলাইয়া। অনেক কষ্টে তারা সেই অভিশপ্ত প্রাসাদের সামনে পৌঁছায়। প্রাসাদে ঢুকেই রাজা সাহেব দাদুকে গালাগালি দিতে শুরু করে। কোথায় তুই? বেরিয়ে আয়, আমার দিদিমার চোখের জলের হিসাব দিতে হবে তোকে। কিন্তু প্রাসাদের ভেতরে তারা দেখা পায় এক কম্পাউন্ডারের সাথে। লোকটা ভয়ে থরথর করে কাঁপছিল। সে তাদের এক অদ্ভুত গল্প শোনায়। সে বলে, গঙ্গারাজু আসলে অনেক আগেই সরকারি হাসপাতালে মারা গেছে। তার লাশ লাওয়ারিশ ছিল। আমি লোভের বশে লাশের পকেট থেকে সব টাকা পয়সা নিতে গিয়েছিলাম এবং তার অস্থিগুলো রেখে দিয়েছিলাম এই ভেবে যে কেউ খোঁজ নিতে এলে টাকা চাইব। কিন্তু সেই থেকে আমি এই প্রাসাদে বন্দী। গঙ্গারাজুর আত্মা আমাকে ছাড়ছে না। রাজা সাহেব এসব ভূতের গল্প বিশ্বাস করে না। সে সোজা সেই ঘরে যায় যেখানে সব ধন সম্পদ রাখা আছে। সে টাকাগুলোতে হাত দিতে যাবে, ঠিক তখনই পুরো প্রাসাদের ভেতরে চারদিক থেকে একটা ধোঁয়াশের মতো আত্মা আসতে থাকে। আর এই আত্মাটা হচ্ছে গঙ্গারাজু। কিন্তু সে রক্ত মাংসের মানুষ নয়। সে বলে, এই প্রাসাদটাই এখন আমার শরীর, আর এই টাকাগুলো আমার হৃদয়। আমি মরেও বেঁচে আছি এই টাকার মধ্যে। হঠাৎ করেই গঙ্গারাজু তার শয়তানি রূপ ধারণ করে। তার চেহারা দেখে সবার আত্মারাম খাঁচা ছাড়া। তারা পালানোর চেষ্টা করে, কিন্তু প্রাসাদের দরজা জানালা সব সিল হয়ে গেছে। কম্পাউন্ডার বলে, এখান থেকে বেরোনো অসম্ভব। আমি বহুবার চেষ্টা করেছি। কখনো দেখি বিনা ট্র্যাকে ট্রেন চলে আসছে, কখনো আগুন লেগে যাচ্ছে। এটা পুরোটাই মায়াজাল। এই টেনশনের মাঝখানেও মুভিতে কিছু কমেডি সিন আছে। ট্রেসি, সেই নান হতে চাওয়া প্রেমিকা, 3 লাখ টাকার খোঁজে এই প্রাসাদে চলে আসে। আবার সেই প্রতিবেশী মেয়েটিও রাজা সাহেবকে খুঁজতে চলে আসে। মানে এক প্রাসাদে এখন রাজা সাহেব, 3 জন মেয়ে, মামা, অটো ড্রাইভার আর এক শয়তান দাদু। ভৈরবী আর ট্রেসির মধ্যে ঝগড়া আর ভূতের ভয়ে তাদের কাণ্ডকারখানা, সব মিলিয়ে এক হুলুস্থুল পরিস্থিতি। কিন্তু আসল বিপদ অন্য জায়গায়। গল্পে জানা যায় গঙ্গারাজু তার চেলা বশিষ্ঠকে, যে আসলে ভালো সাজার নাটক করছিল কিনা সেটা ধোঁয়াশা, নাকি গঙ্গারাজু তাকে বাধ্য করছে, ফোন করে বলে নানিকে হাসপাতালে নিয়ে আসতে। গঙ্গারাজুর একটা মাস্টার প্ল্যান আছে। সে চায় নানানিকে মেরে ফেলতে, যাতে সে আবার পুনর্জন্ম নিতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে ট্রেসি এক সাইকোলজিস্টকে ডাকে। এই সাইকোলজিস্ট আবার ওঝা বা এক্সোরসিস্টের কাজও করে, তবে বিজ্ঞানসম্মত উপায়ে। সে এসে প্রাসাদের লক্ষণ দেখে বোঝে এই গঙ্গারাজু কোনো সাধারণ প্রেতাত্মা নয়। সে ইলুমিনাতি, কালো জাদু, দর্শন সব কিছুতে মাস্টার। সে মানুষের মন নিয়ে খেলছে, সবাইকে হিপনোটাইজ করে হ্যালুসিনেশন দেখাচ্ছে। সাইকোলজিস্ট রাজা সাহেবকে বলে, চোখ বন্ধ করে ধ্যান করো, নিজের মনের জোর বাড়াও। রাজা সাহেব চোখ বন্ধ করতেই প্রথমে ভালো স্মৃতি দেখে, কিন্তু তারপরই ভেসে ওঠে রক্তে মাখা ঘর আর সেই কুয়ো যেখানে দাদু মানুষ মারত। গঙ্গারাজু রাজা সাহেবের ধ্যানে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু রাজা সাহেবের চিৎকারে সেই ঘোর কেটে যায়। সাইকোলজিস্ট চ্যালেঞ্জ করে গঙ্গারাজুর আত্মার মুখোমুখি হয়, কিন্তু গঙ্গারাজু তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে, পদ্মভূষণ পেয়েছ বলে নিজেকে খুব বড় ভাবছ। এরপর সে সাইকোলজিস্টকে হাওয়ায় ভাসিয়ে প্রাসাদের বাইরে ছুঁড়ে মারে। মানে বুঝতেই পারছেন, এই ভূত সাধারণ মন্ত্রতন্ত্রে যাওয়ার নয়। এর মধ্যে খবর আসে নানি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গঙ্গা রাজু রাজা সাহেবকে বলে,
আজকে রাতেই তোমার দিদিমা মারা যাবে, আর আমি আবার জন্ম নেব। 6 বছর পর সব সম্পত্তি আমার হবে। আমি এই টাকার লোভ ছাড়তে পারবো না। রাজা সাহেব মরিয়া হয়ে ওঠে। সে ঠিক করে এই সব কিছুর মূল কারণ ওই টাকা, তাই সে সব টাকা পুড়িয়ে ফেলবে। সে মশালের আগুন নিয়ে টাকার গাদায় আগুন ধরিয়ে দেয়। কিন্তু এখানেও গঙ্গারাজুর মায়া। রাজা সাহেব দেখে সে টাকার বদলে তার নিজের দিদিমাকেই আগুন দিচ্ছে। মানে গঙ্গারাজু তার ব্রেন হ্যাক করে তাকে দিয়ে দিদিমাকেই মারার ব্যবস্থা করেছে। রাজা সাহেব ভেঙে পড়ে, কিন্তু তখন তার মনে পড়ে সাইকোলজিস্টের কথা। নিজেকে হিপনোটাইজ করো, নিজের আত্মাকে শক্তিশালী করো। রাজা সাহেব চোখ বন্ধ করে তার দিদিমার কথা ভাবতে থাকে। তার দিদিমার সেই রানীর রূপ, তার ভালোবাসা। এই ভালোবাসার শক্তিতে সে দিদিমার আত্মার সাথে কানেক্ট করে। দিদিমার আত্মা তাকে অভয় দেয়। ভয় পাস না রাজা, তুই পারবি। এই শয়তানকে তোকেই শেষ করতে হবে। দিদিমার আশীর্বাদে রাজা সাহেব এক অদ্ভুত দৈব শক্তি পায়। সে আবার আগুন লাগাতে শুরু করে। এবার আর কোনো মায়া কাজ করে না। গঙ্গারাজু ভয় পেয়ে তার গুরু সেই তান্ত্রিককে ডাকে। তান্ত্রিকের আত্মা গঙ্গারাজুর সাথে মিশে গিয়ে এক বিশাল দানবের রূপ নেয়। শুরু হয় এক এপিক ব্যাটল। একদিকে দানবীয় শক্তি, অন্যদিকে রাজা সাহেবের আনলক হওয়া দৈব শক্তি। ভিএফএক্সের কাজ এই সিনে জবরদস্ত ছিল। শেষমেশ রাজা সাহেব সেই শয়তানকে হারিয়ে দেয় এবং তার দাদুর অশুভ আত্মাকে ধ্বংস করে। সব শেষ হওয়ার পর আমরা দেখি গঙ্গা নদীর তীরে দাদুর শ্রাদ্ধ হচ্ছে। রাজা সাহেব নানিকে নিয়ে সেখানে আসে। সবাই ভয়ে ছিল যে নানি হয়তো দাদুর শ্রাদ্ধ দেখে রিয়্যাক্ট করবেন, কিন্তু নানি ছবিটা দেখে বলেন, এটা কে? ও আচ্ছা, আমাদের বাড়িতে যে খবরের কাগজ দিত সে না। মানে নানি তার স্বামীকে পুরোপুরি ভুলে গেছেন, যার জন্য এত কিছু হলো, শেষ পর্যন্ত সেই স্মৃতিটাই মুছে গেল। এটা একদিক দিয়ে ভালোই হলো, নানি শান্তিতে থাকতে পারবেন। মুভির শেষে দেখা যায় রাজা সাহেবের 3 প্রেমিকা, ট্রেসি, ভৈরবী আর প্রতিবেশী মেয়ে, সবাই তাকে চায়। কিন্তু রাজা সাহেব কার হবে সেটা সাসপেন্সই থেকে গেল। আর একদম শেষে পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় রাতে এক জায়গায় সার্কাস হচ্ছে। সেখানে জোকারের বেশে একজন হাতুড়ি দিয়ে কিছু একটা ভাঙছে। ভালো করে দেখলে বোঝা যায় সে আর কেউ নয়, হুবহু রাজা সাহেবের মতো দেখতে। এখান থেকেই ইঙ্গিত পাওয়া যায় যে রাজা সাহেব 2 আসছে, আর সেটা আরও ধামাকেদার হবে। তো বন্ধুরা, এই ছিল রাজা সাহেব মুভির সম্পূর্ণ এক্সপ্লেনেশন। হরর, কমেডি আর ইমোশনের এই কম্বিনেশন আপনাদের কেমন লাগলো? মুভির কনসেপ্টটা কিন্তু ইউনিক ছিল। আপনার কি মনে হয় রাজা সাহেব পার্ট 2তে কি আমরা ডবল রোল দেখতে পাবো? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে।